মঞ্জুর আলম পান্না যে ক্রিমিনাল, আমি তার বিরুদ্ধে মামলা করব। যে সে বলছে বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে 3 সাবেক সেনা কর্মকর্তা, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তারপর ওই যে 10 ট্রাক অস্ত্র মামলা ছিল জেনারেল রেজাকুল হায়দার, আর আমার নাম বলেছে, আমি সেনাবাহিনী চালাচ্ছি জেনারেল ইকবাল। মানে পাগলও এত এত বেশি পাগলামি করে না। আর ওখান থেকে বলছে আমি মানে পাকিস্তান এক করার জন্য আমি চিন্তা করছি, এই করছি, সে করছি। ওই মহিলা এক পাগল, এই মঞ্জুর আলম পালা সব পাগল, আর ডেসপারেট হয়ে গেছে তারা। একটা লোক একটা বাক্য বলুক যেটা আমি বলেছি যে আমি এই ধরনের কথাবার্তা কোনো আকার ইঙ্গিতে বলেছি যে দুইটা একসাথে থাকা একটা রাষ্ট্র দুইটা অংশ একসাথে থাকতে পারলো না। আর এখন আজকে 55 বছর পরে যদি কেউ বলে যে কেউ চিন্তা করে, তাহলে সে মানসিক রোগী, সে সুস্থ মানুষ না। এই পাগলদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই। সেক্ষেত্রে মানে আপনার ওই ধরনের ওই অফিসারদের প্রতি কি কোনো ক্ষোভ আপনার আছে? যারা খুব খুব আমি বই লিখেছি, আমার বইয়ের মধ্যে ওদের 5 জনের নাম নিয়ে লিখেছি। প্রিয় আকবর, আবেদিন, সাইফ, শামস, হামিদ, তোমরা আমার স্নেহের ছোট ভাইয়ের মতো ছিলা। তোমাদেরকে আমি যুদ্ধের কলা কৌশল শিখিয়েছি, তোমরা জেনারেল হয়েছ, কি করে আমার উপর জুলুম করলা? আল্লাহ কোরআনে বলেছেন আমি জুলুম হারাম করেছি। আল্লাহ হাদিসে রাসূলুল্লাহ ইসলাম বলছেন, হাদিসে কুদসি মানে হলো রাসূলুল্লাহ ইসলাম যেটা আল্লাহ বলেছেন বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। তো হাদিসে কুদসি রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ বলেছেন আমি জুলুম হারাম করেছি। তো তোমরা যে আমাকে করলে এটা আমরা জুলুম করেছো, তোমরা আল্লাহর আদেশ মানোনি, তোমরা প্রধানমন্ত্রীর আদেশ মেনেছো, তোমরা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছো, আল্লাহকে প্রভু মানোনি। তোমার চাকরির জন্য এটা করেছো। আল্লাহ কোরআন আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আল্লাহ কোরআন অমুক অমুক আয়াতে বলেছে যে আমি রেজেক্ট দাতা। তোমরা আল্লাহর আদেশ অমান্য করে ওই তারা আদেশ মানলে তুমি আল্লাহকে রেজেক্ট দাতা মানলা না, তুমি তাকে রেজেক্ট দাতা মানলা। তো তোমরা কি পেলা? তোমরা এখন হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছ। তোমাদের স্ত্রী সন্তান স্বজনরা মানুষের সাথে লজ্জায় মুখ দেখাতে পারে না। তোমাদের তো কোনো অধিকার ছিল না তোমাদের স্বজনদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলার। তোমরা দুনিয়া হারালে আখিরাতে ফেলো। এবং এটার পরে আমি লিখেছি যারা ভবিষ্যৎ বাহিনী প্রধান হবে, আমি আশা করি তাদের এটা থেকে কোনো মেসেজ পাবে। ওই যারা সরকার প্রধান হবে তারাও যেন এগুলো থেকে মেসেজ নেয় যে মানুষের জুলুম করে কখনো পার পাওয়া যায় না। যাই হোক, আমি মনে করি যে এখানে আমাকে দিয়ে কোনোদিন করাতে পারতো না এরকম কোনো রকমের কোনো অন্যায়। আমি একদম শুরু থেকেই আমি এটা যেমন ভুগতে হয়েছে অনেক, কিন্তু আমি কোনো নীতি বিসর্জন দিইনি। আমি বই লিখেছি আমার যখন 2 বছর কয়েক মাস চাকরি, আমি পার্বত্য চট্টগ্রামে ক্যাম্পে থাকি, জঙ্গলের ভিতরে ক্যাম্প, টহল করে এসে তারপরে আবার হয়তো 15 দিন পরে টহলে যাব বা কোনো একটা অপারেশনে যাব, ক্যাম্পে বসেই থাকি। ওখানে মসজিদ আছে আমাদের ক্যাম্পের ভিতরে, বেড়ার ঘরের মসজিদ। আমি নামাজ পড়ি, নামাজের পরে তো সৈনিকরাও টহল ছাড়া বাকি ক্যাম্পের সিকিউরিটির জন্য যে কজন থাকে বাকি তো বসেই থাকে। আমি ওদের কোরআন হাদিসের শিক্ষা দিতাম। কয়েক মাস পরে আমার বস আমাকে জিজ্ঞাসা করছে, তুমি নাকি তোমার কোম্পানিকে জামাত ইসলামী বানাই ফেলতেছো। আমি স্যার বুঝলাম না স্যার, তুমি নামাজের পরে কি আলোচনা করো? আমি স্যার কোরআন হাদিস নিয়ে আলোচনা করি। কোরআন হাদিস তো কোনো দলের সম্পত্তি না, এটা সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ কোরআন শরীফে বলেছে অনেক, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতির জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা সমস্ত মুসলমানদের জন্য, ঈমান যারা নিয়েছে তাদের জন্য। তো আমি আমার সৈনিকদের কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছি, শিখানো না এটা দেখো, মানে উনি পছন্দ করলেন না। আমি বললাম যে স্যার, আমি কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দেওয়াটা আমি আমার জন্য ইমানি দায়িত্ব মনে করি। আল্লাহ আমাকে হাসরের জন্য আমি মনে করি যে জিজ্ঞাসা করবে তুমি তোমার অধীনস্থদেরকে কোরআন হাদিস শিক্ষা দাও নাই কেন। আমরা যখন সমতল ভূমিতে চাকরি করি এখানে সম্ভব হয় না, এখানে আমাদের এত ব্যস্ততা থাকে, এখানে সম্ভব হয় না। আমাদের এই ট্রেনিং থাকে, সৈনিকদের ট্রেনিং থাকে, অফিসারদের ট্রেনিং থাকে, বিকালে গেমস থাকে, ভোরে পিটি থাকে, আবার সন্ধ্যার পরে বিভিন্ন প্রোগ্রাম থাকে, এখানে একটা সুযোগ হয় না। হিল ট্রেক্সে একটা ক্যাম্পের ভিতরে সবাই ছোট এই ঘর সবাই একসাথে থাকছি, আমরা একসাথে নামাজ পড়ছি, সবকিছু করছি, এই সুযোগটা আছে। তো আমি বললাম যে স্যার, আমি তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবো এই আশঙ্কা থেকে আমি করি, আল্লাহ কাছে আমি যেন পার পাইতে পারি। তা উনি রাজি, মানে পছন্দ করছেন। আমি বললাম যে স্যার, সেনাবাহিনীর কোনো আইন কি আমাকে আমার অধীনস্থ সৈনিকদের কোরআন হাদিস শিক্ষা দেওয়া বন্ধ করতে পারে? যদি আইন থাকে তাহলে আমি স্যার আইন অমান্য করবো না। তো উনি কোনো আইন নাই আমি জানি, উনি মানে সন্তুষ্ট না আর কি। উনি কর্নেল, আমি লেফটেন্যান্ট, 2 বছরের চাকরি। উনি আমার সাথে চাপাচাপি করেননি, আমাকে বোঝানোর চেষ্টা করছেন, ওকে উনি মেনে নিচ্ছেন না আর কি। তখন আমি শেষ পর্যন্ত বললাম, একদম স্পষ্ট ইংরেজিতে বললাম। আমরা সাধারণত আজকাল তো বাংলা বল, আমাদের সময় আমরা সাধারণত অফিসার ইংরেজিতে কথা বলতাম। আমি বললাম যে স্যার, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন মাই প্রিন্সিপাল অ্যান্ড মাই প্রফেশন,
My choice is very clear. I leave my profession, but I will not compromise my principle. এবং এটা সারা জীবন আমার যেখানে হয়েছে করতে অনেক ভুগতে হয়েছে, কারণ আমাকে এক দিয়ে 3 জনের কাজ করিয়েছে। আমার খাওয়া ঘুমে ঠিক ছিল না। সেনাবাহিনীতে আমি বলেছি আমার উপরস্থ কর্মকর্তা যে আদেশ করবে সেটা পালন করবো, সুতরাং আমি ওটাতে আমি কিছু না করতে পারবো না। আমি বলতে পারবো না যে আপনি ওকে কোনো কাজ দিচ্ছেন না, আমাকে 3 জনের কাজ দিচ্ছেন কেন, ওটা বলা যাবে না। ওটা বলিনি আমি, যার ফলে আমাকে কষ্ট দেওয়ার জন্য বেশি বেশি কাজ দিয়েছে, যেন ভুল করি। আমি রাত জেগে জেগে কাজ করেছি, দিন রাত কাজ করেছি, ওইভাবে কষ্ট পেয়েছি। এবার আইনগতভাবে আমি কোনো আইন ভঙ্গ করিনি, যার ফলে আমার এই 30 বছর চাকরি ছিলাম, এতে আমার কোনো রকমের কোনো। তার মানে এই ধর্মীয় চর্চাটাই কি আপনার মানে দীর্ঘদিনের যে চর্চাটা, সেটা তো আপনার চর্চার কারণে আমাকে সেইটা থেকে কি আসলে মানে বা অন্য কেউ আপনাকে লক্ষ্যবস্তু করেছে কিনা? যেহেতু গুম কমিশনের প্রতিবেদনেও আমরা দেখেছি যে মানে গুম কমিশনের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে দেশগুলোর আস্তে আস্তে এটা অনেক সংস্থার যোগ সাজসে এটা এই গত 15-16 বছর এটা অনেক বেশি হয়েছে। দাঁড়িয়ে রাখলেই তাদের বিরুদ্ধে তাদের নজরদারি, মসজিদে নামাজ পড়লে এগুলো রিপোর্ট হতো, কে মসজিদ নিয়মিত। এটা আগে ছিল না, এগুলো আগে ছিল বলে আমি জানি না। আমি অবশ্য গোয়েন্দা বাহিনীতে কোনো চাকরি করিনি, গোয়েন্দা জন্য আমি বলতে পারবো না তারা কী ধরনের কি রিপোর্টিং করতে। বাট আমার নামে একবার একটা রিপোর্ট করেছিল, যেটা কিছু হয়নি আমার। সেটা হলো যে একবার কোনো এক জেনারেল বলেছিল গোয়েন্দা বাহিনী যে তুমি ওর নামে একটা রিপোর্ট দাও, মানে আমাকে বের করে দিবে। 96-2001 আওয়ামী লীগের সময় আমাকে বের করে দিবে, ওর নামে একটা রিপোর্ট দাও। সে নিজেই এসে আমার কাছে একদিন আমার অফিসে বসে সামনে আসতে পারি, হ্যাঁ আসো। তো আমার সামনে টেবিলের সামনে ওইদিকে চেয়ারে বসে সে কাঁদা শুরু করলো। তো আমি বললাম বাবা মা মারা গেছে, বা শ্বশুর মারা গেছে, স্ত্রী হয়েছে, সন্তান গেছে। আমি ঘুরে গেলাম, তার পিঠে হাত দিয়ে বললাম, বলো কী সমস্যা করছো? দাঁড়ালো সে, দাঁড়ায় বললো, না স্যার একটা অপরাধ করছে, আপনাকে না বলে পারলাম না। হ্যাঁ কী ব্যাপার, তুমি অপরাধ করছো বা কাঁদছো আমার কাছে? বলে স্যার আমাকে এরকম জেনারেল বলছিল যে আপনার নামে একটা যেন তেন রিপোর্ট দিতে, চাকরি পাওয়ার জন্য একটা রিপোর্ট দিয়েছি স্যার। ঠিক আছে স্যার, ভালো কথাই। স্যার কী রিপোর্ট শুনবেন না স্যার? হ্যাঁ বলো। তো বলে স্যার আমি রিপোর্ট দিয়েছি যে আপনার জুম্মার নামাজ পড়ে যাওয়ার সময় অফিসারদের গাড়িতে নিয়ে যারা হেঁটে যায় তাদেরকে আপনি গাড়িতে উঠে নিয়ে বাড়িতে বন্ধু নামিয়ে দিতেন। তারপরে আবার যদি ফিরে যাওয়ার সময় দেখেন আরও কেউ হাঁটছে, তারাকে নিয়ে আবার বাড়িতে পৌঁছে দিতেন। ভালো কথা রিপোর্ট। বলে স্যার লাস্টে একটা লাইন লিখছে, আমার চাকরি বাঁচাতে হয়েছে। কী লিখছো? এটার পিছনে ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এটা জানা যায়নি, এইভাবে একটা রিপোর্ট দিয়েছে। মানে যে আমি তো ছোটোবেলা থেকে খুব মানুষের সাথে মিশুক। ঢাকা শহরে আমার চাচা মামা খালা ফুফু তাদের শ্বশুর বাড়ি যত আত্মীয় স্বজন সবার বেড়ে যেতাম আমি স্কুল লাইফ থেকেই। এটা মানে আল্লাহ প্রদত্ত নেচার। তো আমি জুনিয়রদের সাথে খুব মিশতাম। এটাতে আমি শুনেছি, বলা বলি করেছি যে আমি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা করে, বাংলা একটা কথা আছে যে আত্মবর্ণন মতে জগৎ, এটা শুনেননি মতে কথাটা? আত্মবর্ণন মতে জগৎ মানে হলো যে মানুষ নিজের অন্তর দিয়ে দুনিয়াটাকে দেখে, যে নিজে যেরকম সে অন্যকে সেরকমই ভাবে। যারা এরকম চিন্তা করতো তারা নিজেরাই ষড়যন্ত্রকারী। তারা মনে করে যে তারা নিজেরাই দূরভিসন্ধিমূলক কাজ করে। তারা মনে করতো যে আমি অফিসারদের জনপ্রিয় হওয়ার জন্য এটা করছি, ভবিষ্যতে কোনো একটা কুপরিকল্পনা, খারাপ পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এটা তাদের মানসিক দৈন্যতা। সেনাবাহিনীর অফিসার আপনি ঢালাওভাবে জিজ্ঞাসা করেন, এখন যত জেনারেল আছে জিজ্ঞাসা করেন, একজনও বলবে না যে আমার সামান্যতম কোনো রকমের কোনো এই ধরনের আমার কথাবার্তা আচার আচরণ সামান্যতম কোনো ইয়ে খুঁজে পাবেন। কিন্তু আপনার এই যে চাকরি জীবনের সময়টাতে যে ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, জানি তো যে অফিসার পদবিতে যখন মানে কেউ জয়েন করে তার আগেই তো এই ধরনের তদন্ত হয়, পারিবারিক তদন্ত হয়, তখন তাহলে কিভাবে আপনার চাকরিতে মানে যোগদান করার সুযোগ আসলো? বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো পৃথিবীর কোনো সেনাবাহিনীতে এমন নজির আছে কিনা জানি না। আমাকে জয়েনিং ইনস্ট্রাকশন দেওয়ার পরে 1 ফেব্রুয়ারি 1980 আমার জয়েন করার কথা। 27 অথবা 28 জানুয়ারিতে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে ডেকে নিল, তোমার কাগজপত্র নিয়ে আসো। নিয়ে গেলাম, আমাকে সব কাগজপত্র নিয়ে একটা চিঠি দিয়ে দিল, একটা লাইনে জয়েনিং ইনস্ট্রাকশন ইস্যুড টু ইউ ইজ হিয়ার বাই ক্যান্সেল। আমার জয়েনিং ইনস্ট্রাকশন ক্যান্সেল করে দিল। তখন থেকে ধাক্কা শুরু হয়েছে আমার। এর আগেও সিলেকশন প্রসেস অনেক ধাক্কা হয়েছে, ওটা আজকে আর বিস্তারিত না যাই। এরপরে আমার ব্যাচের সবাই জয়েন করে গেল আমার কোর্সে। এরপরে আমাকে চিঠি দিল, আমি পরে জয়েন করলাম। ওইভাবে কারণ তখন থেকে ধাক্কা শুরু হয়েছে। তো সিকিউরিটি ক্লিয়ারেন্স তো তারা নিয়েছে, তো তারপরেও সাহায্যের সবসময় একটা আমার কিনে উৎকণ্ঠা ছিল, একটা ভয় ছিল, কি করি না করি। সবশেষ আরেকটি বিষয় নিয়ে একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা গুমের বিষয়ে যে বিষয়গুলো দেখি, যে ডিজিএফআই, পুলিশের বিশেষ বাহিনী, পুলিশ সহ র্যাব
এই বাহিনীগুলোর সমন্বয়ে আসলে গুমের কার্যক্রম বা অন্তর্ধানের কার্যক্রমগুলো চলতো, এ থেকে আসলে মানে মুক্তির উপায় কি? আপনি যেটি বলছিলেন যে বাহিনীর কোনো অপরাধ করলে বাহিনীর সদস্যদের জন্য আসলে ইন্টিগ্রেশন সেলের জন্য ওই তদন্ত সংস্থা কাজ করতো, গুম হয় না, সবাই জানে। হ্যাঁ, কিন্তু সেইখানে হয় যে সাধারণ মানুষকে আটকে দেখা যায় যে অনেক সাধারণ মানুষ, এগুলো সাধারণ মানুষ, কোনো ব্যক্তিকে কোনো বাহিনীরই আইন বহির্ভূত কিছু করার কোনো সুযোগ নাই। অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা হবে, তাকে গ্রেফতার করা হবে, সোজা কথা, বিচার হবে। একজন মানুষকে কথা নেই বার্তা নেই গায়ের জোরে মাস্তানের মতো এসে বাসা থেকে উঠে গুন্ডাদের কাজ, এটা কোনো মানুষের কাজ না, তো কোনো বাহিনী এটা করতে পারে না। আর ডিজিএফআই তো আমরা বলি যে ডিজিএফআই কাজটা হলো, আমি বইয়ের মধ্যে লিখেছি যে শত্রু দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজস্ব বাহিনীকে সরবরাহ করা যুদ্ধের জন্য। এটাও থাকে যে দেশের অভ্যন্তরে কেউ দেশের স্বাধীনতার মতো অখণ্ডতার বিরুদ্ধে কিছু করছে কিনা, কোনো জঙ্গি বাহিনী বা ওই ধরনের কোনো কিছু, এটা করতে পারে। কিন্তু রাজনীতিতে নাক গলানো তাদের কোনো সুযোগ নাই, সাংবিধানিক না, তাদের সাংগঠনিক কাঠামোতে নাই। কিন্তু এই যে ধরে ধরে মতাদর্শ বা মতবিরোধ নিয়ে তারা তো তাদের ক্ষমতাতে অপব্যবহার করেছে বলেই তো আজকে এই অবস্থা তাদের। এটা তো ফ্যাসিবাদী কায়দা যে ক্ষমতার অপব্যবহার করে এই অফিসারগুলোকে তাদেরকে মানে অসাধু বানিয়ে তাদেরকে দিয়ে সমস্ত মানে তারা পদবি পদোন্নতির লোভে পড়ে তাই সমস্ত অন্ধ আনুগত্য করেছে, যেটা কোনো অবস্থাতে কাম্য নয়। দীর্ঘদিন ধরে যেই চর্চাটা আসলে এখান থেকে মানে দেখেন আপনি, ভারত খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের তাদের প্রধান শত্রু হলো সেনাবাহিনী। এই জন্য 2009 ক্ষমতা আসার পরেই কিন্তু বিডিআর 1-1.5 মাসে, 1.5 মাসে না, জাস্ট 1.5 মাস, হ্যাঁ 9 জানুয়ারি ক্ষমতা আসছে না তো, আর 25 ফেব্রুয়ারি, জাস্ট 1.5 মাসের মাথায় তারা 57 জন অফিসার বিডিআর হত্যা করে কিন্তু সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। এরপরে তারা এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন গত মাসে যে আর্মিতে প্রমোশন বোর্ডে ডক্টর ইউনূস গিয়েছেন, প্রধান উপদেষ্টা গিয়েছেন, সব জেনারেলদের সাথে ছবি আছে, মিডিয়াতে এসছে। এটা আমাদের মেজর পর্যন্ত প্রমোশন যেগুলো হয় এগুলো পরীক্ষা দিয়ে পাস করতে হয়, রিটেন প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, আমরা শুটিং এফিসিয়েন্সি টেস্ট, আমরা আরইটি বলি, রেঞ্জ এফিসিয়েন্সি টেস্ট, এগুলো দিতে হয়। তারপরে স্পেসিফিক এত বছর চাকরি হলে লেফটেন্যান্ট হবে, এত বছর চাকরি ক্যাপ্টেন হবে, এত বছর চাকরি মেজর হবে, পরীক্ষা দিতে পাস করতে হয়। এবং তারপরে ওই অত বছর চাকরি হলে তার বস যদি মনে করে হ্যাঁ সে ওই র্যাঙ্কের জন্য যোগ্য, পাসপোর্টে সাইন করে, তো উপরে যায়, উপর থেকে ক্যাপ্টেন পর্যন্ত জিওসিরা করতে পারে, মেজর হলে সেনাপ্রধানের সাইন লাগে। এরপরে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এই 3টা র্যাঙ্কে সিলেক্টিভ র্যাঙ্ক বলে, এবং এই সিলেক্টিভ র্যাঙ্কগুলো প্রতি বছর বোর্ড বসে, যেটা গত কিছুদিন আগে ডক্টর ইউনূস গিয়েছিলেন। ওখানে কিন্তু সব সরকার প্রধানই বলে এসছে যে পেশাগত যোগ্যতা, দক্ষতা, সব সরকার প্রধান একই স্ক্রিপ্ট পড়ে সবাই, কিন্তু বাস্তবে সেটা হয় না। যেটা হয় সেটা হলো যে ডিজিএফআই তো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, প্রধানমন্ত্রীর লিস্ট দিয়ে দেয়, এদের হবে না রাজনৈতিক বিবেচনায়, এদের হবে যোগ্যতা না থাকলেও। সেইভাবে 96 থেকে 2001 আওয়ামী লীগ আমাকে লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন দেয়নি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একজন মাত্র জেনারেল আছে, আমি বই উল্লেখ করেছি, জেনারেল সাহুল আফজাল। উনি এই সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনীতিকরণের প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন 1999 সালে, প্রধানমন্ত্রীকে বলেছিলেন। এবং এরপরে প্রধানমন্ত্রী বলেছে আমরা সেনা প্রধান এটা বলবে। এবং তারপরে তখন এই বর্তমান সেনা প্রধানের শ্বশুর জেনারেল মুস্তাফিজ, প্রধানমন্ত্রীর পলাতক প্রধানমন্ত্রীর ফুফা, উনি সেনাপ্রধান ছিলেন। ওনার সাথে ওনাদের বাকবিদণ্ডা হয়েছে এবং তারপরে উনি চাকরি ছেড়ে দিয়েছেন। কেউ আজ পর্যন্ত প্রতিবাদ করেনি, কোন সেনাপ্রধানের সাহস হয়নি যে না আমার সেনাবাহিনী রাজনীতিমুক্ত রাখতে হবে। ওনারা আমাদের পদবি পদোন্নতির জন্য, চাকরির জন্য, আমাদের ক্ষমতা ধরে রাখার জন্য ওনারা পলিটিক্যাল মাস্টারদের কাছে, আমি বললেন মাস্তান বলবো আমি, তারা একটা দেশকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীর রাজনীতিকরণ যথেষ্ট, তারা সেটা করেছে। এবং এটা শুরু হয়েছে কিন্তু এখন না, শুরু হয়েছে সেই 91-এ বিএনপি আসার পরে। 91-96 তারা কিছু মাত্রায় করেছে, 96-2001 আওয়ামী লীগ আরেক গ্রেড বেশি করেছে, 2001-2006 বিএনপি আরেক গ্রেড বেশি করেছে। এই গর্ব তো 15 বছর তাকে ধ্বংস করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। যারা পেশাগতভাবে যোগ্য নয় তাদেরকে উপরে উঠে নিয়ে এসছে। এবং যখন অযোগ্য লোক উপরে থাকে তখন কিন্তু তারা যোগ্য লোককে আর উপরের দিকে উঠাবে না, অযোগ্য লোককে উঠাবে, যেন অযোগ্য লোকরা জানে যে আমার চাকরি থাকতে হলে, আমার উপরে যেতে হলে ওই ওনাকে অন্ধভাবে আনুগত্য করতে হবে।
আমি আমার যদি ওয়াই জিজ্ঞাসা করি তবে না, বাট একদম সৈনিক লেভেলে বা সেকেন্ড লেফটেন্যান্ট পেজে হয়তো ওয়াই জিজ্ঞাসা করার, আমরা বলি যে ইউ আর নট টু আস্ক ওয়াই, ইউ হ্যাভ টু ডু অর ডাই। এটা সৈনিকদের জন্য ঠিক আছে, সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেনের জন্য ঠিক আছে, বাট মেজর অ্যান্ড অ্যাবাভ যে সাফিসিয়েন্টলি সিনিয়র, যথেষ্ট সিনিয়র এবং তাদের বিবেক কাজে লাগাতে হবে। ওইখানে আমরা অন্ধ আনুগত্য করেছি এবং এটার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আজকে আমি যখন অপহরণ করে নিয়ে যায়, সেনাবাহিনী থেকে চোখ তুলে তাকানো না, আঙ্গুল উঠে কথা বলতো না। আর এখন আমার কাছে কষ্ট লাগে, আমি যেমন ওয়াকারকে আমি কয়েকবারই বলেছি, আমার মাই হার্ট ব্লিডস যে মানুষ সেনাবাহিনীতে ধাক্কাধাক্কি করছে, দিচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে যা তা লিখছে, ব্যারিস্টার ফুয়াদ বলেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে। আই ক্যান্ট জাস্ট টলারেট এটা। এই সেনাবাহিনীর এই অসাধু অফিসার যেগুলো হচ্ছে, এরা কিন্তু সমস্ত সেনাবাহিনীর শতকরা 1/8 না। আপনি দেখেন এই যে যত 3টা নির্বাচন বলেন, কারা করেছে? ডিসি ইউনিয়নরা করেনি, তাদেরকে তো গালি দিচ্ছে না কেউ, তারা দোষী না। দেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে লুটপাট হয়েছে, এগুলির সময় আমলারা দায়ী না, তাদের বিরুদ্ধে কেউ কিছু করে না, সেনাবাহিনীর বিরুদ্ধে কেন? তো সেনাবাহিনীর তো অপরাধ করেছে মুষ্টিমেয় লোক, ওরা তো অধিকাংশই করেছে, সেনাবাহিনীর ভিতর থেকে কেউ কিছু করেনি। যারা করেছে ডিজিএফআই, এনএসআই, র্যাব, এই তিনটা একটাও সেনাপ্রধানের নিয়ন্ত্রণে নেই। ডিজিএফআই, এনএসআই সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, র্যাব হোমের আন্ডারে। তো সেই ক্ষেত্রে ওই 1% জন্য সমস্ত সেনাবাহিনীকে দায়ী করা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সেনাবাহিনী একটা দেশের জাতীয় ঐক্যের প্রতীক, স্বাধীনতার মতো অখণ্ডতার প্রতীক, এটাকে বিতর্কিত করা তো এটা ভারতের এজেন্ডা। এটা আমরা বুঝতে পারছি না। এটা দেখেন, আপনি মুক্তিযুদ্ধ শুরু করলো কে? 8 ইস্ট বেঙ্গল নিয়ে তৎকালীন মেজর জিয়া বিদ্রোহ করলো, তারপরে বাকি 1, 2, 3, 4, 4টে ইস্ট বেঙ্গল জোন, তারপরে অন্যান্য বাহিনী করলো। 71 সালে পর থেকেই দেখেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সেনাবাহিনীকে বসে রেখে রক্ষী বাহিনী তৈরি করলো। এরপর 75 সালে কিন্তু যখন ফ্যাসিবাদী কায়দায় শেখ সাহেব শাসন শুরু করলেন, তখন এই সেনাবাহিনী কিন্তু আবার হস্তক্ষেপ করে দেশকে উদ্ধার করলো। আবার যখন 15 আগস্টের কথা বলছি, 3 নভেম্বরে কিন্তু আবার ভারতপন্থী যে খালেদ মোশাররফের বিদ্রোহ হলো, ওটাকে আবার সেনাবাহিনী 7 নভেম্বর পাল্টা বিদ্রোহ করে আবার দমন করলো। এরপর 75 থেকে নিয়ে দেখেন আপনি 90 সালে দেখেন যে প্রেসিডেন্ট এরশাদের ক্ষমতা শেষ প্রান্তে এসে অভ্যুত্থান হলো, তখন জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান, জেনারেল এরশাদ জেনারেল নুরুদ্দিনকে বলেছে ক্ষমতা নেওয়ার জন্য, উনি কিন্তু নেয়নি, জনগণের বিরুদ্ধে যায়নি। উনি না দেওয়ার ফলে কিন্তু ফার্স্ট বাংলাদেশের প্রথম ফেয়ার ইলেকশন হলো কেয়ারটেকার আন্ডারে 91 ফেব্রুয়ারিতে। তো আপনি যদি ইতিহাসের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন, রাস্তা বলেন, এই যে হাতির ঝিল সেনাবাহিনী করেছে। ঢাকা শহরে আমি দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখেছি, পানি বিতরণ করতে দেখেছি। আমি নিজে ওই আবাসন প্রকল্পে কাজ করেছি উত্তরবঙ্গে, পাওয়ার স্টেশন গার্ড দিয়েছি। তো সেনাবাহিনী সবসময় জনগণের সাথে থেকেছে, জনগণের বিপক্ষে কখনই যায়নি। কিন্তু এই সেনাবাহিনীর যারা বিপদগামী অফিসার, কিছু অসাধু অফিসার, তারা করেছে, এটার জন্য আসলে সেনাবাহিনী থেকে কারো দেশপ্রেমিকের আসলে কিছু বলা উচিত না, এটা খুব দুঃখজনক। ওনাদের বুঝতে হবে জিনিসটা, সেনাবাহিনীকে বিতর্কিত করে কার লাভ হচ্ছে? ভারতের লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না। তো সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখলাম, খুব আজকে দেখলাম জেনারেল ওয়াকার সেনাপ্রধান নিয়মিতভাবে অফিসারদের দরবার বলি আমরা, দরবার নিয়েছে। উনি কিন্তু বলেছে, সোশ্যাল মিডিয়ায় লেখা ছিল, আপনারা ধৈর্য ধরেন। আমি প্রশংসা করি যে খুব ভালো কথা বলেছে, আপনারা ধৈর্য ধরেন। এগুলো যারা বলছে তারা আমাদের সন্তানদের মতো, তারা বুঝে না, তারা একসময় তারা নিজেরাই বুঝতে পারবে। তো আমরা আবেগী জাতি, তো হুজুগী জাতি, একটা কিছু হই হই উঠে তো আমরা সেটাই বলা শুরু করি, আমরা কখনো খতিয়ে দেখি না। আপনি একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে কেউ কিছু বলেছে? নির্বাচনগুলি কারা করেছে? তারা তো হাত দিয়ে চুরি করেছে। সেনাবাহিনীর কাছে প্রত্যাশা বেশি মানুষের, এর জন্যই। হ্যাঁ, প্রত্যাশা বেশি, ভালো কথা, প্রত্যাশা থেকে, এবং এটা প্রত্যাশা করার মতো একটা। বাংলাদেশকে মানুষ চিনেছে কিন্তু ইউএন মিশন দিয়ে, বাংলাদেশকে মানুষ চিনেছে ইউএন মিশন দিয়ে। সেই জায়গা থেকে যখন বিতর্কিত কোনো কিছু আসে, তখন সেনাবাহিনী এজ এ হোল করেনি। বাহিনী মুষ্টিমেয় কিছু ব্যক্তি তারা অন্যান্য বাহিনী দিয়ে করেছে, সেনাবাহিনী তো কিছু করেনি। হ্যাঁ, এই জুলাই আগস্টে বোধহয় একবার না ফায়ার করেছে বোধহয় একটু, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই 50-54 বছরের মধ্যে একটা হয়তো দুর্ঘটনা হয়ে যেতে গেছে, কিন্তু বাকি এই 55 বছর ধরে যে সেনাবাহিনী দেশের জনগণের পাশে থেকেছে সবসময়, কখনো জনগণের বিরুদ্ধে যায়নি। আমি মার্শাল্লাহ ডিউটি করেছি 82-83, আমাদের বিরুদ্ধে দেখেছি অনেক সময় বুয়েটের ছাত্ররা এই
তেজগাঁ এলাকায় আপনার পলিটেকনিক ছাত্ররা ঢিল ঢিল ছুড়েছে, আপনার কখনো ইচ্ছা করলে গুলি করতে পারতাম না, আমরা করি। জনগণের বিপক্ষে যায় না কখনো। সৈনিকরা, জুনিয়র অফিসার সবাই দেশপ্রেমিক। আপনার প্রতি সেনাবাহিনীর যে আচরণ সবশেষ, এটা দিয়ে আসলে শেষ করবো, মানে এই আয়না ঘরের যে কর্মকাণ্ড, এটা সেনাবাহিনীর আচরণ না, এটা ডিজিএফআই এর আচরণ। সেই ক্ষেত্রে মানে পরবর্তীতে তাদের জন্য আসলে কি বার্তা হতে পারে? আমি ডিজিএফআই যে বর্তমান ডিজি আছে তার সাথে আমার যোগাযোগ হয় মাঝে মাঝে। আমি তাকে বলেছি তুমি এটা ডিপলিটিসাইজ করো, স্পষ্ট বলেছি। সে দায়িত্ব নেওয়ার পরপরই সে 20 অক্টোবর দায়িত্ব নেয়। সম্ভব আদেও আসলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সরকার যেটা বললেন যে প্রধানমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত, এখন হয়তো নির্বাচিত সরকার নেই, আগামীতে নির্বাচিত সরকার আসলে তার অধীনে যারা ওটা দায়িত্বে থাকবে তারা যদি নৈতিক বল থাকে, আমি চাকরি ছেড়ে দেবো, আমি অন্যায় কিছু করবো না, এই নীতিটা যদি থাকে, তার যদি আখিরাতে বিশ্বাস থাকে, তার যদি জাহান্নামের ভয় থাকে যে আমি তাহলে আমি অন্যায় আনুগত্য করবো না, আল্লাহ রাসূলের আদেশের বাইরে যাবো না, যদি থাকে তাহলে সম্ভব। যদি না থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় ছিল বা যাবে, তাদের মধ্যে তো আমি কোনো ভালো কালচার দেখি না। তাদের মধ্যে তো বলার সময় বলে ব্যক্তি সে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কাজটা তো উল্টা করে। এই মানে কারণ আমি 30 বছর সময় চাকরি করেছি সেনাবাহিনী, আমি এমন একটা আমি সেনাবাহিনীকে অনেক কিছু দিব, ওই সময় আমাকে সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে এনে আমার ক্ষতি হচ্ছে না, বেশি সেনাবাহিনীর ক্ষতি হয়েছে। ভালো ভালো অফিসারদেরকে, যে জেনারেল মুবিনের পরে জেনারেল মুবিন সেনাপ্রধান হলো, তারপরে জেনারেল ইকবাল করিম ভুইয়া, দুজন একই ব্যাচের। পৃথিবীতে কোথাও বোধহয় এরকম ইতিহাস নেই যে একই ব্যাচের দুইজন হয়, কারণ এর পরের ব্যাচগুলি তাহলে অনেক ভালো অফিসারও সুযোগ হারাবে। এখানে দুইজনকে এক ব্যাচের দিল, যদি দুজনে একজনকে দিতে হয় তাহলে একজনকে দিত, দুইজনকে দিয়ে তারপরে কি করলো, এরপরের ব্যাচ কয়েকটা ভালো অফিসার ছিল, হয়নি। এরপরে হলো জেনারেল বেলাল। জেনারেল বেলাল ভালো অফিসার, উনি ওনার ব্যাচের ফার্স্ট সোর্ট পাওয়া অফিসার, অধিকাংশ কোর্টে ফার্স্ট হয়েছিল উনি, কিন্তু ওনার সিনিয়র যোগ্য লোক ছিল। জেনারেল বেলালকে করা হয়েছে কারণ উনি ঢাকা নর্থের আনিসুল হক যে মেয়র ছিল তার ভাই, আনিসুল হক তো আওয়ামী লীগের। জেনারেল বেলালের পরে ওখানে কিন্তু দুইজনে এক ব্যাচের করলো। জেনারেল বেলালের পরে জেনারেল আজিজকে 10 ব্যাচ ডেঙ্গিয়ে ওনাকে করলো, জেনারেল আজিজকে। এবং জেনারেল আজিজের সেনাপ্রধান হওয়ার কোনো যোগ্যতা ছিল না, কোনো মানদণ্ডে তার সেনাপ্রধান হওয়ার যোগ্যতা নেই। তো এই 10 ব্যাচের মধ্যে অন্তত 40 থেকে 50 জন ভালো ভালো অফিসারকে ডেঙ্গিয়ে তাকে জেনারেল সেনাপ্রধান বানিয়েছে। তো এই যে তারা দেশের স্বার্থ দেখেনি, দলের স্বার্থ দেখেছে, ব্যক্তি আনুগত্য দেখেছে। তো তারা তো মানে এটা তো মুনাফিকি, আমি বলবো এক কথা করবো আর একটা স্পষ্ট মুনাফিকি। তারা আসলে ক্ষমতাটা চায়, আর কিছু চায় না। তাদের পলিটিক্স হলো পাওয়ার পলিটিক্স। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যত 54 বছর দেখেছি একই, ক্ষমতার জন্য তারা রাজনীতি করে, এবং এটার জন্য ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা যা ইচ্ছা তাই করে। এবং মানে ক্ষমতা একটা বাঘের মতো, বাঘের উঠে পড়ে তারা বাঘ থেকে নামার সমস্ত সাথে বন্ধ করে দেয়, এবং ওই বাঘই তখন তাকে খায়। ধন্যবাদ আসলে আমাদের সাথে এত সময়, দীর্ঘ সময় আলোচনা করার জন্য। আমরা আসলে গুম বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে দেশের আরো অনেক সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনায় উঠে এসেছে, যেটি আসলে সবারই হয়তো জানার আগ্রহ ছিল। আমরা পরবর্তীতে আবার এই বিষয়গুলো নিয়ে হয়তো কোনো এক সময় আপনার সাথে যুক্ত হব আরো বিস্তারিত জানার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে গুমনামায় আলোচনায় যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি। তিনি তার আয়নাঘরের অভিজ্ঞতার কথা তো জানালেন, একই সাথে তিনি দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়েও আমাদের সাথে কথা বলেছেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো গুমের শিকার কোনো ব্যক্তির সাথে আমরা যুক্ত হব এবং তাদের অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা এডিশনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।